প্রিয় বন্ধুরা, এই চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই তোমরা ভালো রয়েছো। তো আজকে 2022-এ বাংলা যে প্রশ্ন হয়েছে মাধ্যমিক পরীক্ষায়, সেই প্রশ্নপত্রটি তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দেব। তো তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের ক্ষেত্রে এগুলো সঠিক অ্যান্সারটি তোমরা জেনে নেবে। সেই সঙ্গে পরবর্তীতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রশ্ন সম্পর্কে আইডিয়ার ক্ষেত্রে এই প্রশ্নপত্রটি খুবই উপকার হবে বলে আমার মনে হয়। যাই হোক, চলো তাহলে প্রশ্নপত্রটি জেনে নাও। তো 2022 বাংলা প্রথম ভাষা, তোমরা সকলেই এই নির্দেশগুলো পড়ে ফেলবে। পরবর্তীতে এই একই নির্দেশ দেয়া হবে। যাই হোক, একের দাগে এমসিকিউ 17টি রয়েছে। তো প্রথম যে প্রশ্ন, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম স্কুলের গল্প, একদিন, প্রথম দিন, রাজার কথা। তোমরা সকলেই জানো অ্যান্সারটি প্রথম দিন। যাই হোক, এরপর গিরিশ মহাপাত্রের বয়স 40-42, 30-32-এর অধিক নয়, 50-55, 50-এর কাছাকাছি। সঠিক উত্তর তোমরা সকলেই বুঝতে পেরেছ, 30-32-এর অধিক নয়। এরপর জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন 1000 টাকা, 500 টাকা, 101 টাকা, 100 টাকা। তোমরা সকলেই বুঝতে পেরেছ, সঠিক অ্যান্সার গো। এরপর 1-4 কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল। কি অপরিচিত ছিল? তোমার চেতনাতীত রূপ, তোমার রহস্যময় রূপ, তোমার আরণ্যক রূপ, তোমার মানব রূপ। আফ্রিকা কবিতা থেকে নেওয়া এই প্রশ্নের সঠিক উত্তর ঘয়ের মধ্যে যেটি রয়েছে, তোমার মানব রূপ। আমাদের ডান পাশে টাকা, বাঁধ, ধস, পথ। সঠিক উত্তর ধস। এরপর অট্টরোলের হট্টগোলে স্তব্ধ, চরাচর, মহাকাল, গগনতল, গিরিশিখর। তোমরা সকলেই পড়েছ যে প্রলয়লাস কবিতাটি রয়েছে, সেই নিরিখে সঠিক উত্তর চরাচর। এরপর লেখক শ্রীপ্রান্তে ছেলেবেলায় দেখা দ্বারকাবাবুর কলম থাকত কলারের ভাঁজে আটা, কোমরের বেল্টে আটকানো, কাঁধের ছোট্ট পকেটে সাজানো, পায়ের মোজায় গোঁজা। সঠিক উত্তর পায়ের মোজায় গোঁজা। এরপর 1-8 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত 15 আনায়, 12 আনায়, 16 আনায়, 10 আনায়। সঠিক উত্তর তোমরা সকলেই খেয়াল করেছো এবং সঠিক উত্তরটি আশা রাখি দিয়ে এসেছো, 12 আনায়। তারপর কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখকের নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তৈলক্যনাথ মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমরা সকলেই পড়েছো হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের একেবারে শেষের দিকে রয়েছে সঠিক উত্তর তৈলক্যনাথ মুখোপাধ্যায়। পরের যে পেজ, তাতে যে প্রশ্নগুলো এসেছে 1-10 গ্রামার থেকে বিভক্তি শব্দের অর্থ বিভাজন, সংকোচন, প্রসারণ, সংযোজন। সঠিক উত্তর বিভাজন। কলমে কায়স্থ চিনি নিম্নরেখ পত্রী অপাদানকারক, কর্তিকারক, করণকারক, কর্মকারক। সঠিক উত্তর করণকারক, কারণ কলমের দ্বারা আমরা কায়স্থকে চিনছি। তো এরপর মেসি কি খেলাই না খেললো, কি জাতীয় কর্ম? তো এক্ষেত্রে খেলাই না খেললো, এক্ষেত্রে খেল ধাতুর সঙ্গে যে খেলালো এই অংশের সঙ্গে খেল কর্মের মিল রয়েছে। তো সেই নিরিখে ঊর্ধ্বকর্ম, সমধাতুজ কর্ম, কর্মের বিপসা, উপবাক্যীয় কর্ম। সঠিক উত্তর সমধাতুজ কর্ম। এরপর 1-13 আর কাউকে পায়ের ধুলো দিতে দেননি সন্ন্যাসী। নিম্নরেখ পদটি ক্রিয়াবাচক পদ, সম্বোধন পদ, কর্মকারক সম্বন্ধ পদ। ধুলোর সঙ্গে পায়ের একটি সম্পর্ক রয়েছে, তাই এটি সম্বন্ধ পদ। এরপর 1-14 সমাসের মূল অর্থ বর্ণের সাথে বর্ণের মিলন, নামপদের সাথে ক্রিয়াপদের মিলন, একাধিক পদের একটি পদে পরিণতি লাভ, ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন। সঠিক উত্তর গো। এরপর বুড়ো মানুষের কথাটা শোনো, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো বুড়ো মানুষের। এটি বহুব্রী সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস। তো সঠিক উত্তর কর্মধারয় সমাস। এরপর আমরা চলে আসবো 1-16 এমসিকিউ প্রশ্নতে। দশানন এই সমাস হলো দ্বিগু সমাস, বহুব্রী সমাস, অব্যয়ীভাব, কর্মধারয়। সঠিক উত্তর 10টি আনন যার, সেই অর্থে এখানে খ বহুব্রী সমাস। এরপর পূর্বপদে বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো বহুব্রী সমাস, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, নিত্য সমাস। একেবারে কারেক্ট অ্যান্সার তৎপুরুষ সমাস। এরপর এসিকিউ 20টি শব্দে অ্যান্সার লিখতে হয় 19টি, তার মধ্যে আবার ভাগ রয়েছে 2-1।
তো এরপর দুইয়ের একের একে যেটি প্রশ্ন রয়েছে গদ্য থেকে, তপন মামার বাড়িতে কেন এসেছিল? তো তোমরা সকলেই জানো ছোটো মাসের বিয়ে উপলক্ষে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি? এরপর সে গল্প লিখলে সরাসরি পত্রিকার অফিসে যাবে, তাতে তার গল্প প্রকাশ পাক বা না পাক। যাই হোক, এরপর আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কার খোঁজ করা হয়েছিল? তো এক্ষেত্রে পুলিশের দল তথা নিমাইবাবু যার খোঁজ করেছিলেন। তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার সব্যসাচী মল্লিক। তো তিনি গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে ছিলেন। যাই হোক, এই সব্যসাচী মল্লিককে খোঁজা হচ্ছিল। এরপর মাস্টার মহাশয় একটু রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। তারিফ করার কারণ, খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি, এই কারণেই মাস্টার মহাশয় তারিফ বা প্রশংসা করেছিলেন। এরপর 2-এর 5, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দই নয়। কি ধরনের কাজ হরিদার অপছন্দ? একঘেয়েমিপূর্ণ একই রকম কাজ হরিদার জীবনে পছন্দ করতেন না। তারপর 2-এর 2 কবিতা থেকে যে প্রশ্নগুলো রয়েছে, 4টি লিখতে হয়, 5টি দেওয়া হয়েছে। সেই হোক তোমার সভ্যতা শেষ পূর্ণবাণী, একেবারে আফ্রিকা কবিতার শেষেই রয়েছে। তো সভ্যতার শেষ পূর্ণবাণীটি হলো, ক্ষমা করো আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবিতাটি রচয়িতা তোমরা সকলেই জানো, শঙ্খ ঘোষ। তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমনভাবে এসেছিল? এটি এমসিকিউ আকারে বেশি দেওয়া হয়। তো এক্ষেত্রে এসিকিউ হিসেবে দেওয়া হয়েছে সঠিক উত্তর, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। তারপরের যে পেজটি, তাতে আমরা চলে আসবো। এবার মহানিশা শেষে কে আসবে? উষা অরুণ হেসে উপস্থিত হবে বা আসবে। এর কলঙ্কপিত ঘুষিবে জগতে বক্তা কোন কলঙ্কের কথা বলা হয়েছে? অভিষেক কাব্যাংশ থেকে নেওয়া। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হলো যে পুত্র অর্থাৎ ইন্দ্রজিৎ জীবিত থাকতে পিতা দশাননান্তজ বা রাক্ষসাধিপতি রাবণ যদি যুদ্ধে যান, তাহলে এই কালিমা কলঙ্ক জগতে ঘোষিত হবে বা ছড়িয়ে পড়বে। এরপর 2-এর 3 যে প্রশ্নগুলো রয়েছে, বাংলা যে প্রবন্ধটি তোমাদের রয়েছে তার থেকে, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কোন নেশার কথা বলা হয়েছে? ফাউন্টেন পেন দিয়ে লেখার নেশা। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, কার কথা বলা হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হলো অন্নদা শঙ্কর রায়। কলম তাদের কাছে আজ অফিস্য, কাদের কাছে বলা হয়েছে? কাদের কাছে অফিস্য? সঠিক উত্তর পকেট মারদের কাছে। তারপর সোনার দোয়াত কলম যে সত্যি হতো, বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিলেন? শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। এরপর একেবারে সরাসরি বাংলা ব্যাকরণ থেকে প্রশ্নগুলোতে চলে আসবো। 2-এর 4-এর 1-এ যেটি রয়েছে সমাস কাকে বলে? তো তোমরা আশা করি সকলেই জানো, তবুও আমি বলে দিচ্ছি যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত 2 বা তারও বেশি পদ এক পদে পরিণত হলে বা এক পদীকরণ করলে তাকে বলা হয় সমাস। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এরপর রত্নাকর রত্নের আকর, এক্ষেত্রে সম্বন্ধ তৎপুরুষ। এরপর ক্ষুদ্র গ্রহ উপগ্রহ। তো এইটি যে সমাসের দৃষ্টান্ত সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। তারপর একটি নিত্য সমাসের উদাহরণ দাও। সেক্ষেত্রে তোমরা সকলেই জানো, তবুও বলে দিচ্ছি অর্ণগ্রাম, যেমন গ্রামান্তর। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে বা সংগঠনে যে সমাস গঠিত হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। এর সঠিক যে অ্যান্সারটি বললাম, তো এক্ষেত্রে উদাহরণ হিসেবে ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ, প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। তো সোমা পূজাকে গান শেখায়, এক্ষেত্রে পূজাকে এটি হলো প্রযোজ্য কর্তা। যাই হোক, শূন্য বিভক্তির কাকে বলে? তো নিজে অপ্রকাশিত থেকে বিভিন্ন পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে যে বিভক্তি তাকে বলা শূন্য বিভক্তি। যেমন অ সম্বন্ধ পদের বিভক্তি কি কি? র বা এর হলো সম্বন্ধ পদের বিভক্তি। যাই হোক, এর পরের যে কোশ্চেনটি দেওয়া হয়েছে, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। একই হিসেবে আমরা বলতে পারি যে সোমা পূজাকে গান শেখায়, সেক্ষেত্রে পূজাকে হলো একটি গৌণ কর্মের উদাহরণ। তারপর নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। চিঠি পকেটে ছিল, সেক্ষেত্রে পকেটে এটি কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তরটি পেয়ে যাব? সেই নিরিখে এটি অধিকরণ কারকে এ বিভক্তি। আমরা পরের যে পেজ তাতে চলে আসবো, আর আমি অ্যান্সারগুলো জানাচ্ছি না, শুধু প্রশ্নটি বলে দিচ্ছি, তোমরা জেনে নাও। 3-এর দাগে যে প্রশ্নটি গদ্য থেকে এসেছে
পত্রিকায় সকলের হাতে হাতে ঘুরে কোন পত্রিকা কেন সকলের হাতে ঘুরছিল? তো সন্ধ্যাতারা পত্রিকা তোমরা সকলেই জানো। তো যাই হোক, এরপর তার লাঞ্ছনায় কালো চামড়ার নিচে কম জ্বলে না বক্তাকে, এক্ষেত্রে বক্তা হলেন অপূর্ব। তার কোন লাঞ্ছনা? তো ফিরিঙ্গি ছোড়ারা তাকে যে লাথি মেরেছিলেন তার প্রতিকারের যে আশা তিনি করেছিলেন বা অপূর্ব করেছিল, সেক্ষেত্রে স্টেশন মাস্টার সমেত এদেশের লোকেরা তার সেই প্রতিকার তাদের কাছ থেকে অপূর্ব পাননি, তাই সেক্ষেত্রে সেই লাঞ্ছনার কথা এক্ষেত্রে বলা হয়েছে। যাই হোক, এরপর তারা স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা? তোমরা সকলেই জানো, শান্ত হলো দেবতারা। কেন স্বপ্ন দেখতে পারলো না এক্ষেত্রে আমি আর একসাথে জানাচ্ছি না। যাই হোক, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? বক্তাকে তার এই কথা বলার কারণ তোমরা বক্তা সকলেই জানো, রাক্ষসাধিপতি রাবণ বা এই ইন্দ্রজিতের পিতা রাবণ। যাই হোক, এরপর একেবারে 5-এর দাগে যে প্রশ্নগুলো গদ্য থেকে এসেছে, বাবুটি শাস্ত গেছে কিন্তু সব 16 আনাই বজায় আছে। বাবুটি কি? তো এক্ষেত্রে বাবুটি সম্পর্কে যার সম্পর্কে বলা আছে গিরিশ মহাপাত্র সম্পর্কে যদিও আমরা সকলেই জানি, সব্যসাচী মল্লিক তিনি ছদ্মবেশে ছিলেন গিরিশ মহাপাত্র। যাই হোক, তার স্বাস্থ্য শখের পরিচয় দাও। একেবারে তোমাদের পথের দাবি যে গদ্যাংশটি রয়েছে তার প্রথম পেজে এই প্রশ্নের অ্যান্সারটি হবে। যাই হোক, এরপর অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন, কার কথা বলা হয়েছে? তো এক্ষেত্রে যে তোমাদের যে গল্পটি রয়েছে, তো সুবোধ ঘোষের লেখা বহুরূপী, তাতে হরিদার কথা বলা হয়েছে। তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। তার বিদায়ী বিষয়ের বর্ণনা এবং তার 101 টাকা পেয়েও জগদীশবাবুর বাড়ি থেকে চলে আসা, এই বিষয়টি বিস্তারিতভাবে বর্ণনা করতে হবে। যাই হোক, তারপর একেবারে 5-এর দাগে যে প্রশ্নগুলো দেয়া হয়েছে, কবিতা থেকে এলো মানুষ ধরা দল কোথায় এলো? তো আফ্রিকায় এসেছিল। মানুষ ধরা দল এসে কি করেছিল? এক্ষেত্রে সাম্রাজ্যবাদী মানুষেরা আফ্রিকার যে অমানবিক তথা যে ইতিহাসের অপমানের যে পরিচয় রেখেছে এবং অত্যাচারের যে দৃষ্টি ভঙ্গিটি প্রকাশ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার এই আফ্রিকা কবিতা, তাদের সেই সাম্রাজ্য বিস্তারকারী মানুষের অন্যায় অত্যাচারের যে বিবরণ সেগুলো লিখতে হবে কবিতার নিরিখে। তারপর তোরা সব জয়ধ্বনি কর, কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। তো এক্ষেত্রে প্রলয়লাস কবিতার মূল বিষয়বস্তু বা কবির মূল বক্তব্যটি সংক্ষেপে তোমাদের এক্ষেত্রে জানাতে হবে। যাই হোক, তারপর একেবারে চলে আসবো আমরা যে রচনাধর্মী প্রশ্ন, প্রবন্ধ থেকে আশ্চর্য সবই আজ উপলব্ধির পথে, সবই পরিচয় দাও। উল্লিখিত বিষয়টি কিভাবে আজ উপলব্ধির পথে আলোচনা করো। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোমটাস্ক করতাম। কিসে হোমটাস্ক করতেন করা হতো তোমরা সকলেই জানো, লেখকরা হোমটাস্ক করতেন কলাপাতায়। যাই হোক, হোমটাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও। সেক্ষেত্রে সেই কলাপাতা তারা কিভাবে কাটতেন এবং লেখা কলাপাতা স্কুলের শিক্ষকেরা কিভাবে দেখতেন এবং সেগুলো তারা কোথায় ফেলে দিতেন ইত্যাদি তোমাদের বিস্তারিতভাবে 4 নম্বরের জন্য লিখতে হবে। এরপর আমরা সরাসরি 7-এর দাগে চলে আসবো। তোমাদের যে একটি নাটক রয়েছে বা নাট্যাংশ রয়েছে সিরাজদৌল্লা, তার থেকে প্রশ্ন 4 নম্বরে যে কোনো একটি লিখতে হয়। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আছে রক্তের আলপনা। তো বক্তাকে এক্ষেত্রে বক্তা নিশ্চয়ই বুঝতে পেরেছো সিরাজদৌল্লা কোন দুর্যোগের কথা বলা হয়েছে। যাই হোক, তারপরে 7-2 ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন, জাহাপনা ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। বক্তাকে এক্ষেত্রে সিরাজদৌল্লার স্ত্রী হলেন বক্তা, তার এরকম ভয় পাওয়ার কারণ কি? তো তোমাকে সিরাজদৌল্লার স্ত্রী যে ভয় পেতেন যে ঘসের বেগমকে, সেই নিরিখে বা নাট্যাংশের নিরিখে তোমাদের এক্ষেত্রে অ্যান্সারটি লিখতে হবে। যাই হোক, এরপর 8-এর দাগে কোনি থেকে যে প্রশ্নগুলো এসেছে, ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, কে বলেছিল? এক্ষেত্রে কোনি দাদা কমল বলেছিল, তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো। যাই হোক, এখানে কমলের যে তার সাঁতারের প্রতি ভালোবাসা এবং প্রতিভাও মরে গিয়ে পরিস্থিতি বা সাংসারিক চাপে তার যে সংসারকে দেখভাল করার যে দিকটি উপন্যাসে বা মতিনন্দী প্রকাশ করেছেন তার সংক্ষেপে লিখতে হবে। যাই হোক, 8-2 বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরের একটা লোক বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। এক্ষেত্রে তোমাদের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল যে বারুণী ঘাটের
বর্ণনা। তো সেই প্রশ্নের উত্তরের সাথে এর অনেকটি মিল রয়েছে। যাই হোক, চিড়িয়াখানায় কনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল, এই ঘটনা থেকে ক্ষিতীশের কী মনে হয়েছিল। সেক্ষেত্রে একটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ছিল কনি থেকে এই বছরের জন্য, ওটা বুকের মধ্যে পুষে রাখো, কি পুষে রাখার কথা বলা আছে। এই ধরনের একটি প্রশ্ন তোমরা আশা করি পড়েছো, বা পরবর্তীকালে যারা পরীক্ষা দেবে পড়বে, তো সেই প্রশ্নের অ্যান্সারটি ঘুরিয়ে এক্ষেত্রে দেওয়া হয়েছে। যাই হোক, 4 নম্বরে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, বা ইটুপি নিউজ পেপার বা সংবাদপত্র সম্পর্কে এসেছে, তোমরা বিষয়টি বা 4টি সেন্টেন্স এক্ষেত্রে জেনে নাও এবং জানার পর নিজেই চলিত গদ্যে বঙ্গানুবাদ করার চেষ্টা করো। তারপর আমরা চলে আসবো 10 দাগে। এক্ষেত্রে তোমরা জানো বা এক্ষেত্রে দেওয়া হয়েছে প্রতিবেদন এবং সংলাপ যে কোনো একটি লিখতে হয়। অতিমারি পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। কিংবা এক্ষেত্রে আরও একটি দেওয়া হয়েছে প্রতিবেদন, তোমার পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এরপর একেবারে সরাসরি শেষের দিকে আমরা চলে এসেছি প্রশ্নপত্রে। 11 দাগ, রচনা লিখতে হয় 400 শব্দের মধ্যে যে কোনো একটি। তোমরা সকলেই জেনেছো বা ভবিষ্যতে যারা পরবর্তীতে মাধ্যমিক পরীক্ষা দেবে 4টি রচনা দেওয়া হয়, যে কোনো একটি লিখতে হয়, তোমরা জানো। বর্তমান জীবনে বিজ্ঞান, এটি দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, এই রচনাটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এরপর পরিবেশ ও মানুষ, তো পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এই রচনাটি এক্ষেত্রে সরাসরি না দিয়ে এইভাবে দেওয়া হয়েছে, তোমার দেখা একটি মেলা, তো মেলার বর্ণনা তোমাদের লিখতে হবে। যাই হোক, একটি নদীর আত্মকথা। তো এরপর যেটি রয়েছে কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, এটি রেগুলার যে মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য নয়। যাই হোক, এইভাবে তোমাদের সম্পূর্ণ এই বছরের কোশ্চেনটি জানিয়ে দিলাম। কেমন লাগলো জানাতে ভুলো না। যদি তোমাদের উপকার হয় অবশ্যই একটি লাইক দিও এবং বন্ধুদের মাঝে পৌঁছে দিতে শেয়ার করো। আজ এই পর্যন্ত, সবাই ভালো।